আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৌদ ইসলাম বর্ষা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুলিশের গুলিতে নিহত আবু সাইদ মহাকাব্যের বীর, বললেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। পীরগঞ্জে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত। সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় স্থগিত ঘোষণা, প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও আইনজীবীদের। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে যুক্তরাজ্যের। গণতান্ত্রিক ভবিষ্যতে শান্তিপূর্ণ যাত্রা বাংলাদেশের জনগণের প্রাপ্য। এবং সারা দেশে পুলিশের কর্মবিরতির কারণে সড়কে কাজ করছে শিক্ষার্থী, রোভার স্কাউট, বিএনসিসি, রেড ক্রিসেন্ট সোসাইটি ও আনসার সদস্যরা। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মহাকাব্যের যে বীর গাথা থাকে আবু সাইদ সেই বীরত্বের প্রতীক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রংপুরের পীরগঞ্জে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের কবর জিয়ারত করে তিনি একথা বলেন। এছাড়া আবু সাইদের পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন ডক্টর ইউনূস। প্রতিনিধি মাহমুদুল হাসানকে সাথে নিয়ে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সকাল 11টার দিকে পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে পৌঁছান তিনি। কবর জিয়ারতের পর আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ডক্টর ইউনূস। তিনি আবু সাইদের পরিবারের সদস্যদের কথাও শোনেন। এক পর্যায়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম সহ উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপস্থিত ছিলেন। পরে ডক্টর ইউনূস এলাকাবাসীর উদ্দেশ্যে কথা বলেন। তিনি বলেন, আবু সাইদ যেন এক মহাকাব্যের নাম, তার বীরত্বগাথা বাংলাদেশের ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে। এই জায়গাটা হলো এটা মহাকাব্যের জায়গা। মহাকাব্যের যে বীর গাথা শোনেন, বীর গাথার যে বীর থাকে এই সেই বীর, এটা নিয়ে যুগে যুগে লেখালেখি হবে, স্মরণ করবে এই লোককে। এই যে এখানে মাটির তলে শুয়ে আছে, সে সারা জাতির জন্য, ন্যায়ের জন্য, মুক্তির জন্য বুক খুলে দাঁড়িয়েছে। ছবি দেখলে বিশ্বাস করা যায় না, একটা মানুষ, একটা ছেলে বন্দুকের সামনে হাত উঠাইয়া দাঁড়াইয়া আছে। এরপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেখানকার শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন ডক্টর ইউনূস। গত 16 জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। পরদিন 17 জুলাই তাকে গ্রামের বাড়িতে দাফন করা হয়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে পীরগঞ্জে শহীদ আবু সাইদের বাড়িতে আছেন আমাদের প্রতিনিধি মাহমুদুল হাসান। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মাহমুদুল, আবু সাইদের বাড়িতে পরিবারের সদস্যদের সাথে ডক্টর ইউনূসের কথোপকথনের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন? জি সৌদা, আমি এই মুহূর্তে রয়েছি রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে। আপনি জানেন যে রংপুরের যে গর্বিত সন্তান, রংপুরের যে আসলে শহীদ আবু সাইদ, যাকে ঘিরে সারা বাংলাদেশের ছাত্র জনতা একেবারেই তার যে এই যে নির্মম মৃত্যু এবং এই যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা বাংলাদেশ একেবারেই তুঙ্গে ওঠে। এরপরে কিন্তু আন্দোলন একেবারে গণ অভ্যুত্থানে কিন্তু পরিণত হয়। সেই পরে কিন্তু আসলে যে তাদের কাঙ্ক্ষিত পরে কিন্তু এক দফার দাবিতে কিন্তু সরকারকে পদত্যাগে বাধ্য করার পরে কিন্তু আসলে সারা দেশে যে আনন্দ মিছিলের পরে কিন্তু জানেন যে অন্তর্বর্তীকালীন যে সরকার সেটি কিন্তু গঠিত হয়। এরপরে কিন্তু শপথের 2 দিন পরেই রংপুরে কিন্তু সফরে এসেছেন আবু সাইদের বাড়িতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ অন্যান্য উপদেষ্টারা। তবে আপনাকে জানিয়ে রাখি যে আমি এই মুহূর্তে রয়েছি একেবারেই শহীদ আবু সাইদের একেবারে সমাধিস্থলে। সেখানে কিন্তু অনেক মানুষ কিন্তু তারা এই আবু সাইদের একেবারে তার যে সমাধিস্থলে কিন্তু এখনও অনেক মানুষ কিন্তু সেখানে অবস্থান করছেন এবং সেখানে অনেকে কবর জিয়ারত করছেন এবং সেখানে কিন্তু যারা অনেক মানুষ কিন্তু তাকে শ্রদ্ধা ভরে কিন্তু স্মরণ করছেন। কিন্তু কিছুক্ষণ আগে আপনাকে জানিয়ে রাখি যে এখন থেকে কিন্তু বলা যায় যে ঘণ্টাখানেক আগে কিন্তু এখান থেকে পরিদর্শন করে এখানে কবর জিয়ারত করে তার পরিবারের লোকজনের সাথে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু সেখান থেকে তার পরিবারের সাথে কথা বলে কিন্তু তিনি রংপুরে গেছেন। এবং আমি যদি আপনাকে বলে রাখি যে আমি একটু কথা বলবো যে এখানে আমি আবু সাইদ অর্থাৎ যে শহীদ আবু সাইদ তার
বড় ভাই রয়েছে আমার সাথে, আমরা একটু কথা বলার চেষ্টা করব যে এই যে আপনার বাড়িতে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এসেছিলেন, কি ধরনের কি কথা হলো তার সাথে আমাদেরকে একটু জানাবেন এবং মাই টিভির দর্শকদের জানাবেন। উনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পরই উনি আমাদের বাড়িতে চলে এসেছেন, শহীদ আবু সাঈদের বাড়িতে। এটা সরকার প্রধান হিসেবে তিনি যে একটা উদ্যোগ নিয়েছেন বা আসছেন, আমরা এতে খুব খুশি। কারণ উনি এত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে এত তাড়াতাড়ি এসছে, দায়িত্ব নেওয়ার পরে এত তাড়াতাড়ি আসছে। আর উনি যে আমাদের সাথে কথা বলছে, উনি ধৈর্য সহকারে আমাদের কথা শুনছে এবং উনি বলছে আমাদের সবকিছু। আমরা ওনাদের কাছে দাবি করছি যে আমার ভাই আবু সাঈদ কোটা আন্দোলনে একটা ন্যায্য দাবিতে যেভাবে নির্মমভাবে শহীদ করা হয়েছে, তাকে ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা এটার একটা সঠিক বিচার চেয়েছি এবং যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন সকলে যেন ন্যায় বিচার পায় এবং তার পাশে যেন, তাদের পরিবারের পাশে যেন সরকার থাকে, সেই দাবি করেছি। এবং বলেছি বর্তমান যে বৈষম্য বিরুদ্ধে যে গণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হলো, পরবর্তীতে কোনো সরকার যেন বৈষম্য সৃষ্টি না করে, আমরা সে দাবিও রেখেছি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন ন্যায় বিচার হবে এবং কোনো বৈষম্য তৈরি করা হবে না। এবং আমাদের আরও একটা দাবি ছিল যে আবু সাঈদকে প্রথম শহীদ হিসেবে 8ম বীরশ্রেষ্ঠ খেতাবে যেন ভূষিত করা হয়, এই দাবি আমরা রেখেছি সরকারের কাছে। উনি ধৈর্য সহকারে আমাদের সব কথা শুনেছেন, উনি বিনয়ের সাথে সব কথা আমাদের শুনেছেন। আমরা এগুলা দাবি করছি। আর এবং এই হত্যাকাণ্ডের ওরে যে নির্মমভাবে শহীদ করা হয়েছে, এটার আমরা বিচার চেয়েছি, সর্বোচ্চ বিচার যেন করা হয়। তাছাড়া আমরা কিছু লিখিত দিয়েছি, যেগুলা ওনার হাতে দিয়েছিলাম, ওনার মাধ্যমে ওনার পিওর হাতে গেছে। ওইটা আর কি, ওইটা হচ্ছে আমাদের 8টা দাবি ছিল। আপনারা তো এর আগে তার যে আবু সাঈদের হত্যার বিচার নিয়ে কিন্তু শঙ্কিত ছিলেন, এখন কি কোনো ধরনের শঙ্কা করছেন যে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আসলে এই সুষ্ঠু বিচার করবেন? এই শঙ্কা কি আপনাদের কেটে গেছে? কি ধরনের দাবি ছিল আসলে এই বিচার নিয়ে? আসলে আমাদের আগে শঙ্কা ছিল, কারণ যে হত্যা করছে তার কাছে আমরা কি বিচার পাবো? যার নির্দেশে হত্যা হয়েছে তার কাছে যদি যা বিচার চাই, তাহলে কি আমরা বিচার পাবো? আমরা বুঝতে পারছি যে বিচার পাবো না। আমাদের কোনো আশা ছিল না। যখন পূর্ববর্তী সরকার যে ছিল, যার শাসন আমলে আমার ভাইরে নির্মমভাবে শহীদ করা হয়েছে, ওই সময় আমরা কোনো আশাই ছিল না। ওই কারণে আমরা শুধু আমরা কইছি আমাদের লাশটাই দাও, তার আমরা দাফন করব। তার বেশি কিছু তখন আমরা দাবি করি নাই, কারণ তার নির্দেশে এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে, তাই নির্মমভাবে শহীদ করা হয়েছে। বর্তমান যে সরকার আছে, তারা হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেই তারা এখানে নতুনভাবে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমরা তার সাথে যে কথা বলেছি, ওনার সাথে কথা বলে বুঝতে পারছি উনি এটা সততার সাথে, ন্যায়ের সাথে, ন্যায় নিরপেক্ষতার সাথে সঠিক তদন্ত করে সঠিক বিচার করবে, এটা আমরা আশাবাদী। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন, যে আপনাকে জানিয়ে রাখি যে আমি এই মুহূর্তে রয়েছি একেবারে শহীদ আবু সাঈদের একেবারে বাড়িতে, এবং যার সাথে কথা বললাম শহীদ আবু সাঈদের বড় ভাই আবু হোসেন। তিনি যেটি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে কিন্তু তারা 9টি দাবি কিন্তু তারা লিখিত দাবি করেছেন। বিশেষ করে আবু সাঈদের নামে এই উপজেলায় একটি হাসপাতাল হবে, আবু সাঈদের নামে এখানে গ্রন্থাগার হবে, আবু সাঈদের নামে এখানে মসজিদ হবে, যেটি তার মায়ের একটি দাবি ছিল। এবং বিশেষ করে জানিয়ে রাখি যে দীর্ঘ সময় প্রায় 40 মিনিট অবস্থান কিন্তু যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু সেখানে কবর জিয়ারত করেছেন। এরপরে তাদের পরিবারের লোকজনদের সাথে কিন্তু সেখানে একেবারে তার বাড়ির আঙ্গিনায় বসে কিন্তু এই দাবিগুলো নিয়ে কিন্তু আসলে আলোচনা করেছেন, এবং তার যে ছেলের বিচারের দাবি কিন্তু যে তাদের পরিবারের যে সংখ্যা ছিল সেই সংখ্যাও কিন্তু তারা আসলে কেটে উঠেছেন। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধানই আসলে এই যে ছাত্রদের যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে, এমনটাই কিন্তু আসলে এখান থেকে ঘোষণা দিয়েছেন। তবে এখান থেকে কিন্তু যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এখান থেকে শহীদ আবু সাঈদের বাড়ি থেকে তিনি কিন্তু পরিদর্শন শেষে জিয়ারত করে তিনি কিন্তু এখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছেন। সেখানে সাধারণ শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করবেন। এরপরে রংপুর যে মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে কিন্তু যারা বৈষম্য ছাত্র বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা আহত হয়েছেন তাদের দেখভাল করবেন। এরপরে সেখান থেকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে চলে যাবেন। তবে এই ছিল আমার কাছে রংপুরের পীরগঞ্জের শহীদ আবু সাঈদের গ্রামের বাড়ি থেকে সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আবু সাঈদের বাড়ি রংপুর থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান।
প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সব বিচারপতিকে স্বেচ্ছায় পদত্যাগের দাবি জানালেও তা না করায় এবার হাইকোর্ট ঘেরাও করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মূলত শনিবার সকালে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়ে প্রধান বিচারপতির ফুল কোর্ট সভা ডাকায় বিক্ষুব্ধ হয়ে ওঠে তারা। পরে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়। বেলা 11টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা মিছিল সহকারে হাইকোর্টে আসা শুরু করেছেন। তারা এখন হাইকোর্ট চত্বরে অবস্থান করছে। প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সব বিচারপতি পদত্যাগ করলে চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ফেসবুকে হাসনাত আব্দুল্লাহ। অভ্যুত্থানটি হয়েছে, সে অভ্যুত্থানটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে বিতর্ক করার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখেছি খুনি হাসিনার ছেলে বিদেশে বসে তার মায়ের পক্ষে সাফাই গাচ্ছে তিনি নাকি পদত্যাগ করেননি, কিন্তু তিনি ভুলে গিয়েছেন তার পদত্যাগের প্রয়োজন নাই, কারণ ছাত্র নাগরিক তার পতন ঘটিয়েছে। সুতরাং আমরা বলতে চাই এই ফ্যাসিজমের একটি অংশ হচ্ছে প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতি। আমরা তাদেরকে আলটিমেটাম দিয়েছিলাম, তারা পদত্যাগ করেননি। আমরা আজকে দুপুর 1টা পর্যন্ত তাদেরকে সময় দিচ্ছি। আজকে দুপুর 1টার মধ্যে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি যদি পদত্যাগ না করে তাহলে তাদেরকে আমরা গণভবনের চিত্র মনে করিয়ে দিতে চাই। সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যতদিন থাকা দরকার ততদিনই ক্ষমতায় থাকবে অন্তর্বর্তীকালীন সরকার বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান। এর আগে সকালে আইন ও বিচার বিভাগের সচিব মোহাম্মদ গোলাম সারওয়ার এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব হাফিজ আহমেদ চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তারা আসিফ নজরুলকে অভ্যর্থনা জানান। শুধু বলি এইটার মেয়াদের ব্যাপারে এখনো কোনো কথা হয়নি। আপনাদেরকে দুইটা জিনিস মাথায় রাখবেন কাইন্ডলি, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন। আবার এই দেশে সাধারণ মানুষের যে সংস্কার আকাঙ্ক্ষা, সেখান থেকে প্রত্যাশা থাকবে এই সরকার যেন জরুরি কিছু সংস্কার করে যায়। কারণ আমরা দেখেছি অতীতে পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে, এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়কে, এগুলিকে জনগণকে নির্যাতনের ওয়েপন হিসাবে ইউজ করার চেষ্টা করা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো একটা আতঙ্কে পরিণত হয়েছিল। তো এই সংস্কারের আকাঙ্ক্ষা মানুষে আছে। সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই আমরা থাকবো, বেশিও না কমও না। ব্যক্তিগতভাবে যদি আপনাকে বলি, আমি আমার বিশ্ববিদ্যালয় শিক্ষকতার জীবন মিস করি, আমি আমার উন্মুক্ত ফ্রি জীবন মিস করি। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আমি আমার যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে কবে আমি আমার সেই জীবনে ফিরে যেতে পারবো, যেটা আমার ব্যক্তিগতভাবে আমার জন্য অনেক বেশি এনজয়েবল। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য। শুক্রবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এক বিবৃতিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানায়। বিবৃতিটি যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তরাজ্য স্বাগত জানায়। বাংলাদেশের জনগণের স্বার্থে দেশটিতে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজে অন্তর্বর্তীকালীন সরকারের উপর যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন রয়েছে। ডেভিড ল্যামি বলেন, আমরা নতুন করে যে কোনো ধরনের সহিংসতা ও প্রাণহানি রোধ করতে সবার প্রতি আহ্বান জানাই। জবাবদিহি ও একটি অন্তর্ভুক্তমূলক গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে শান্তিপূর্ণ যাত্রা বাংলাদেশের জনগণের প্রাপ্য। 8 আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে 7 সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন করেছে বাংলাদেশ। মতো চট্টগ্রামেও পুলিশের কর্মবিরতির কারণে নগরীর যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাস্তায় কাজ করছে শিক্ষার্থী, রোভার স্কাউট, বিএনসিসি, রেড ক্রিসেন্ট সোসাইটি ও আনসার সদস্যরা। গত 2 দিন ধরে রাস্তা পরিষ্কারের কাজ করলেও ছাত্রছাত্রীরা আজ থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ময়লা পরিষ্কারের কাজ শুরু করেছে। চট্টগ্রাম থেকে মামুনুর রশিদের ক্যামেরায় নুরুল কবিরের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ নিউ মার্কেট এবং টাইগার পাস মোড়ের চিত্র এটি, যেখানে যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে ছাত্রছাত্রীরা। ট্রাফিক পুলিশের বদলে শিক্ষার্থীদের ট্রাফিক ম্যানেজমেন্ট করতে দেখে অবাক হচ্ছেন নগরবাসীর কেউ কেউ। সারা দেশে বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলার পর থেকে পুলিশ শূন্য নগরী, তাই সড়কে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে তারা।
কেবল যান চলাচলে শৃঙ্খলা নয়, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে এসব শিক্ষার্থীরা। নগরীর বিভিন্ন স্থানে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে যাওয়া দেয়ালে গ্রাফিতি এঁকে নানা চিত্র তুলে ধরছেন তারা। এখন যেহেতু দেশ আল্লাহর রহমতে স্বাধীন, এখন সেসব লেখা মোছার সময় এসেছে বলে আমি মনে করি এবং আমরা সেই সংস্কারের কাজ করছি। আমরা যে আন্দোলন করছি, আমরা যে এতদিন ধরে একটা পরিশ্রম করে একটা জিনিস অর্জন করছি, এটা যেন মানুষের একটা উপলব্ধি হয় দেখে। বিল্ডিংয়ে একজন মানুষ ছিল, যিনি বলেছে তার বাসার যে কোনো পানি বা কোনো কিছু ব্যবস্থা লাগে সে করে দিবে। মানে মূলত জনগণ এবং ছাত্ররা মিলে আমাদের দেশটাকে আবার নতুনভাবে তৈরি করছি আমরা। আন্দোলনের পর শিক্ষার্থীরা যেভাবে রাষ্ট্র সরকারের বাড়তি দায়িত্ব পালন করছে তাতে খুশি নগরবাসীও। কেউ কেউ শিক্ষার্থীদের পানি, খাবার দিয়েও সহায়তা করছেন। আমরা এখানে রং করতেছি বা সংস্কারের কাজ করতেছি, আপনি চাইলে আমাদের কিছু ফান্ডিং করতে পারছেন। তো উনি সাথে সাথে আমার হাতে 5,000 টাকা দিয়ে গেলেন। এভাবে যে যা পারতেছে সবাই আমাদের হেল্প করতে আসি। আসলে সবাই দেশের উন্নয়নটা চায়। এখন আমরা কয়েক ফ্রেন্ড মিলে কিছু ফান্ড ক্রিয়েট করে একসাথে আমরা খাবার দিয়েছি, আজকে দুপুরে দিয়েছি, কালার দিয়েছি। ওদের এত কষ্ট আমাদের জন্য করছে, সেজন্য বিনিময় মনে হচ্ছে ওদের পাশেই থাকি সবসময়। গত কয়েকদিন সিটি কর্পোরেশনের সেবকরা নির্ধারিত কর্তব্য পালন না করলেও বর্তমানে তারাও শুরু করছে নগরী পরিষ্কারের কাজ। পরিষ্কার পরিচ্ছন্নতার ইস্যুগুলো ওখানে থাকে এবং এগুলা প্রায় অর্ধেকের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যাই হোক, যেগুলো আছে এগুলাকে আমরা যথাযথভাবে বন্টন করেছি, আমরা কাজ শুরু করেছি। এছাড়া নগরীর বিভিন্ন থানা থেকে লুট করে নিয়ে যাওয়া নানা সামগ্রী ফিরিয়ে আনতে কাজ করছে আনসার সদস্য সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। হ্যান্ড মাইকিং করছে যে আপনারা যদি জিনিসটা দিয়ে যান, এটা রাষ্ট্রীয় সম্পত্তি ঘোষণা দেওয়ার পরে এবং প্রত্যেকটা মানুষ সদিচ্ছায় সেটা নিজেরাই এসেই আপনার যারা যে যা নিছে সমস্ত কিছু এসে আস্তে আস্তে ফেরত দিয়ে যাচ্ছে। এটা নিয়ন্ত্রণের জন্য মূলত আমাদেরকে এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা এখানে ডিপ্লয় হয়েছি। যে থানাগুলোতেও আমাদের আনসার ব্যাটালিয়ন এবং সাধারণ আনসার এমনকি পুরো বাহিনীর সবাই আমরা কাজ করতেছি একযোগে। তো আমরা সবাইকে আহ্বান করব, আপনাদের স্টুডেন্ট হতে হবে না, আপনারা জনতা যারা আছেন সবাই আপনারা সবার এলাকা প্রোটেকশন দিবেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, যতদিন পর্যন্ত সড়কের দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনী না নিচ্ছে ততদিন পর্যন্ত সড়কে যান চলাচলের শৃঙ্খলা রক্ষার্থে তারা কাজ করে যাবে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। দর্শক, এই মুহূর্তে গাজীপুর থেকে শিক্ষার্থীদের কার্যক্রমের খবর জানাচ্ছেন প্রতিনিধি চঞ্চল খান। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ছাত্ররা নতুন প্রজন্মের বাংলাদেশ গড়ার জন্য, বাংলাদেশ বিনির্মাণের জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছে। ছাত্র আন্দোলন থেকে সরকার পতনের পর থেকে এখন পর্যন্ত ছাত্ররা মাঠে রয়েছে এবং সার্বিক শৃঙ্খলা ফেরাতে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। এই মুহূর্তে গাজীপুরের জয়দেবপুরের যে সার্বিক পরিস্থিতি তা যদি জানাতে চাই, তো সাধারণ ছাত্ররা কিন্তু তারা মাঠে থেকে ট্রাফিক ব্যবস্থা সহ শহরের যত আবর্জনা, বিশৃঙ্খলা বা ধরনের ময়লা ছিল তারা কিন্তু অপসারণের জন্য কিন্তু কাজ করে যাচ্ছে। আমি যদি আরেকটু জানানোর চেষ্টা করি, ছাত্র কিন্তু যে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে, সুশৃঙ্খলতা ফিরিয়ে এনেছে সেটি নয়, তারা কিন্তু দেয়ালে তারা বিভিন্ন ধরনের কিন্তু লেখা এবং বিভিন্ন ধরনের প্রতিচ্ছবি কিন্তু একে তারা কিন্তু প্রতীকী স্বরূপ কিন্তু এই দেওয়ালের প্রতিচ্ছবি এঁকে রাখছে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রেখে, আমরা আজকে দেখেছি যে ছাত্ররা কিন্তু বাজার মনিটরিংয়ের কাজও কিন্তু তারা করছে, কিন্তু বাজারে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা সিন্ডিকেট সেটি যাতে না থাকে তার জন্য কিন্তু তারা বাজারে বিভিন্নভাবে কাজ করছে। সার্বিক পরিস্থিতি, ছাত্ররা এই শহরে তারা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে, তারা দেয়ালে বিভিন্ন প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ দেশ গঠনের জন্য প্রতিচ্ছবি আঁকছে এবং তারা শহর পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য হাত দিয়েছে এবং বিভিন্ন চাঁদাবাজি, ডাকাতি এবং শহরের সার্বিক যে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, সুন্দর রাষ্ট্র বিনিময়ের জন্য তারা কাজ করে যাচ্ছে। আমরা এই এখন পর্যন্ত গাজীপুরের যে সার্বিক পরিস্থিতি এই ছিল এখনকার মতো সর্বশেষ। চঞ্চল, আপনাকে ধন্যবাদ। সারা দেশে 361টি থানার কার্যক্রম চালু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর জানায়, 110টি মেট্রোপলিটন থানার মধ্যে 70টি এবং রেঞ্জের 529টি থানার মধ্যে 291টি, মোট 361টি থানার কার্যক্রম চালু হয়েছে। এদিকে আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী স্থাপিত 206টি ক্যাম্পের মাধ্যমে 58টি জেলায় মোতায়েন রয়েছে। ঢাকার 29টি থানা সহ দেশজুড়ে 417টি থানায় ইতিমধ্যে সেনা মোতায়েন করা হয়েছে, যা পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার অভিযানকে ত্বরান্বিত করবে।
দর্শক, এই মুহূর্তে রাজধানীর বাসাবো সবুজবাগ এলাকায় আছেন সহকর্মী আবু সাইদ অপু। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। অপু, রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক চিত্র কেমন দেখছেন, আমাদেরকে জানান। সৌদা, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে হয় যে আসলে 5 তারিখের পর থেকে কিন্তু দেশে যে ছাত্ররা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে সর্বাত্মক চেষ্টা করছে এবং অন্য যারা আছেন তারা কিন্তু চেষ্টা করছেন, কিন্তু বিগত কয়েকদিন থেকে আসলে যে চিত্রটি আসলে ফুটে উঠেছে সেটি হচ্ছে যে রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু ডাকাতির ঘটনাটি বেড়ে গেছে। এটি কিন্তু আসলে দুর্বৃত্তরা এই ডাকাতির ঘটনাগুলো ঘটছেন, যার কারণে কিন্তু রাজধানীবাসীর যে রাতের ঘুম সেটি কিন্তু অনেকটা হারাম হয়ে গেছে। আমরা এখন আছি রাজধানীর পূর্ব বাসাবো সবুজবাগ এলাকায়। আমরা এখানে কয়েকজন এলাকাবাসীর সঙ্গে কথা বলতে চাই, তারা আসলে রাত জেগে আসলে কেন পাহারা দিচ্ছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যে বিষয়টি তারা আসলে দাবি করে বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যে পুলিশ প্রশাসনের সহায়তা সেটি কিন্তু তারা আসলে চাচ্ছেন, কারণ সবসময় আসলে যে ধরনের আইন শৃঙ্খলা সহায়তা পাওয়ার কথা সেভাবে তারা না পাওয়ার কারণে কিন্তু তারা রাতভর পাহারা দিচ্ছেন। এখানে কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। এখানে আপনার কাছে একটু আমরা জানতে চাই যে এই যে রাতভর থেকে আপনারা যে পাহারাটা দেন, কেন দেন, কি কারণে? আমাদের এই বর্তমান বাংলাদেশের এই পরিস্থিতির কারণে আমাদের রাতের ঘুম হারাম। এই আমাদের এই যে যারা এই লুটপাটগুলি করতেছে এরা হইতেছে এই সংঘবদ্ধ একটা চক্র, এদের কারণে আমাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। আমরা এই কদমতলা যুব সমাজের পক্ষ থেকে এই সংঘবদ্ধ হয়ে রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত আমরা এই দুর্বৃত্তকারীদের জন্য আমরা এই প্রোটেকশন করতেছি। আমাদের এরিয়াকে পুরো কদমতলা বাসাবো এরিয়া আমরা প্রোটেকশন করতেছি। ইতিমধ্যে কোনো ডাকাতির ঘটনা ঘটেছে? এই ধরনের আমাদের কারণে আমাদের এই 12টা থেকে ভোর 6টা পর্যন্ত পাহারা দেওয়ার কারণে কোনো ধরনের অকারেন্স এই এরিয়াতে ঘটে নাই। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু আপনার কাছে জানতে চাই, আরেকজন এলাকাবাসী আছে, আমি একটু জানতে চাই আপনাদের কাছে যে এই ডাকাতির ঘটনার কারণে আপনারা যে প্রতিরোধ কমিটি যে গঠন করেছেন এই বিষয়টি সম্পর্কে জানতে চাই যে কেন। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। অ্যাকচুয়ালি এই দেশ পরিবর্তনের পরিপ্রেক্ষিতে যে বিভিন্ন জায়গায় যে সন্ত্রাসী হচ্ছে, ডাকাতি হচ্ছে, সেটার পরিপ্রেক্ষিতে আমাদের এলাকায় এরা সব আছে, যুব সমাজ আছে, এরা একটা গ্রুপ তৈরি করে সমস্ত রাত তারা নির্ঘুম অবস্থায় তারা এলাকা পাহারা দিচ্ছে যে কোনো রকম অঘটন যেন না ঘটে। আর সেকেন্ড থিং হচ্ছে যে যেহেতু এখন পুলিশ প্রশাসন কাজটা ঠিক মতন হচ্ছে না, এখন নিজেদেরকে বাঁচার জন্যে কি বলি আর কি আত্মরক্ষার জন্যে এগুলো সাংগঠনিকভাবে তার নির্ঘুম অবস্থায়। ধন্যবাদ আপনাকে। আসলে ওনারা জানাচ্ছিলেন এলাকাবাসী হিসাবে। একটি কথা আপনাকে না বললেন নয় সৌদা, শুধু এই বাসাবো এলাকা না, রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর থেকে শুরু করে বিভিন্ন এলাকায় কিন্তু এই ডাকাতি ঘটনাগুলো ঘটছে এবং ডাকাতি ঘটনাগুলো যারা ঘটাচ্ছেন তারা আসলে দুর্বৃত্ত এবং দেশকে একটা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা এই পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। তো সব কিছু মিলে সৌদা এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। আমরা পরবর্তী সংবাদে যুক্ত হয়ে জানাতে পারবো আরও অন্য এলাকার যে ডাকাতির যে খবর রয়েছে। তবে ইতিমধ্যে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে সেনাবাহিনীর কাছে বেশ কয়েকজন ডাকাতকে ইতিমধ্যে সোপর্দ করা হয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।